নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরের দিকে নজর রাখবো সেটা প্রশান্ত কিশোর বা পিকে এবং রাহুল গান্ধীকে নিয়ে। আপনারা জানেন বিহারের বাকিপুরে বিজেপির 30 বছরের দুর্গ ভেঙে জয়ী হয়েছেন প্রশান্ত কিশোর। এবার সেই প্রশান্ত কিশোরকে নিয়েই কিন্তু তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। কারণ একদিকে যখন প্রশান্ত কিশোর বা পিকে বিরোধী জোট ইন্ডিয়ার কাছ থেকে যোগ দেওয়ার জন্য রীতিমতো আমন্ত্রণ পাচ্ছে, তখন তিনি পাটনা ছেড়ে সোজা মুম্বাই গিয়ে এনডিএ শিবিরের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন। কিছুদিন আগে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তার গোপন সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি পিকে নতুন কোনো রাজনৈতিক খেলা খেলছেন? অন্যদিকে দিল্লির রাজনীতিতেও এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে। মোদী সরকারের তরফ থেকে ফোন করা হলো রাহুল গান্ধীকে, আর তারপরে রাহুল গান্ধীও এমন কিছু শর্ত ছুড়ে দিলেন যা রীতিমতো কিন্তু অস্বস্তিতে ফেলে দিয়েছে কেন্দ্র সরকারকে। প্রশান্ত কিশোর বা পিকে এতদিন কিন্তু তিনি অন্যদের রাজা বানিয়েছেন, অনেক নেতাকে ভোটে জিতিয়েছেন, অনেক দলকে ভোটে জিতিয়েছেন, কিন্তু এই প্রথমবার বাকিপুরে নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু তিনি বিরাট ব্যবধানে জয়লাভ করেছেন। প্রশান্ত কিশোর এতকাল ছিলেন একজন একলা চলো নীতিতে বিশ্বাসী মানুষ। নির্বাচনের আগে বা পরে কোনো জোট নয়, এটা ছিল তার মূল মন্ত্র। কিন্তু সেটা ততক্ষণই ছিল যতক্ষণ তিনি রাজনীতির ময়দানের নেপথ্যে কারিগর হিসেবে কাজ করতেন। এখন তিনি নিজে বিধানসভায় পৌঁছে গেছেন, তার নিজস্ব একটি শক্ত রাজনৈতিক ভিত তৈরি হয়েছে। প্রবাদ আছে, যেখানে গুড় থাকে সেখানে পিঁপড়ে তো আসবেই। পিকের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। তার রাজনৈতিক মেধা এবং ভোট পরিচালনার দক্ষতার কদর সব দলের কাছেই রয়েছে। বিহারে বামপন্থী রাজনীতির সবচেয়ে বড় মুখ এবং ইন্ডিয়া জোটের অন্যতম শক্তিশালী স্তম্ভ দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশ্যেই প্রশান্ত কিশোরকে তাদের জোটে আসার প্রস্তাব দিয়েছেন। কিন্তু পিকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা শুধু পাটনায় সীমাবদ্ধ নেই। চেন্নাই, চণ্ডীগড়, কলকাতা থেকে শুরু করে এখন তার নতুন গন্তব্য হলো মুম্বাই। বাকিপুর নির্বাচনে জেতার পর সোজা মুম্বাই উড়ে গিয়ে তিনি সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার এবং তার সাংসদ পুত্র পার্থ পাওয়ারের সঙ্গে। এই ঘটনাই নতুন করে সামনে এনে দিয়েছে মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনের সমীকরণকে। বলার জন্য এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে ঠিকই, কিন্তু যে রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে এনসিপি এবং পাওয়ার পরিবার যাচ্ছে, সেখানে রাজনীতিতে কোনো কিছুই নিছক সৌজন্য হয় না। মাস দুয়েক আগেও এদের মধ্যে এমন একটি বৈঠক হয়েছিল, যার পর পার্থ পাওয়ার প্রকাশ্যে পিকের সমাজ ও রাজনীতি ভাবপ্রাণ পোষই প্রশংসা করেছিলেন। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি মহারাষ্ট্রের রাজনীতিতে অজিত পাওয়ারের দুরূপের তাস হতে চলেছেন প্রশান্ত কিশোর? অন্যদিকে দিল্লির ছবিটাও আরো রোমাঞ্চকর। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বিরোধী সাংসদরা সংসদ ভবনের বাইরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু এবারের স্লোগান আর ব্যানারের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নেই। এবার সমস্ত আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী সাংসদরা যখন অমিত শাহ জবাব দাও স্লোগান তুলছেন, তখন শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি অন্য গেট দিয়ে সংসদে প্রবেশ করছেন, যাতে বিরোধীদের মুখোমুখি হতে না হয় তাকে। এরপর যা ঘটলো তা রীতিমতো নাটকীয়। দেখা গেল রাহুল গান্ধী প্রবল বৃষ্টির মধ্যে কোনো ছাতা ছাড়াই সিঁড়ি দিয়ে নামছেন। প্রিয়াঙ্কা গান্ধী ছাতার নিচে থাকলেও নিরাপত্তা রক্ষীরা রাহুলকে ছাতা এগিয়ে দিলে তিনি তা নিতে অস্বীকার করেন এবং বৃষ্টিতেই ভিজতে থাকেন। এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে রাহুল গান্ধীর মনে কোনো বড় রাজনৈতিক চক কষা চলছে। রাহুল, প্রিয়াঙ্কা থেকে শুরু করে পুরো বিরোধী শিবির রোজ সংসদে যাচ্ছেন, কিন্তু অমিত শাহকে লোকসভা বা রাজ্যসভা কোথাও দেখা যাচ্ছে না। আর ঠিক এই জায়গাতেই রাহুল গান্ধী তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অমিত শাহ সংসদে এসে জবাব না দেওয়া পর্যন্ত তিনি 1 মিনিটের জন্য সংসদ চলতে দেবেন না। আপনারা জানেন যে 20 জুলাই ছাত্রদের সংসদ অভিযানকে কেন্দ্র করে যন্ত্রমন্ত্র যে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু রাহুল গান্ধী বিরাট বড় পদক্ষেপ করেছিলেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানে বসেছিলেন, তার সঙ্গে ছিলেন অন্যান্য সাংসদরাও। তাদের রীতিমতো পুলিশ গ্রেপ্তার করে সরিয়ে নিয়ে যায়, ধস্তাধস্তি হয় এবং তারপরে দেখা যায় যে দেশব্যাপী কিন্তু ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ দেখা যায় যে সেই সময় মোদী সরকারকে ব্যাপক চাপে পড়তে হয়েছিল এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে যে লাঠিচার্জের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জন্য কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। তারা কিন্তু তারপর থেকে দাবি জানিয়ে আসছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইস্তফা দিতে হবে। আর এই লাঠিচার্জের ঘটনার জন্য রাহুল গান্ধী কিন্তু সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। রাজ্যসভাতে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে একই সুরে সুর মিলিয়েছেন। খার্গের কড়া প্রশ্ন, ছাত্রদের উপর পেলেট গান বা লাঠি চালানোর নির্দেশ কে দিল? পুলিশ নিজে থেকে এই কাজ করেছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল? 15 দিন ধরে সংসদ চললেও স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেন সংসদে এসে বিবৃতি দিতে ভয় পাচ্ছেন?
প্রশ্ন উঠছে, সত্যি কি শুধু ছাত্রদের প্রতি সহানুভূতির জন্যই রাহুল গান্ধী এতটা আক্রমণাত্মক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক কৌশল। ছাত্রদের যে মূল তিনটি দাবি ছিল তার মধ্যে কিন্তু প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেই পদত্যাগ কিন্তু আগে হয়ে গেছে। এখন কিন্তু বিরোধীরা দাবি করছে যে কার নির্দেশে পুলিশের লাঠিচার্জ বা অত্যাচার হয়েছিল তার জবাবদিহি করতে হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা করতে হবে। এর পাশাপাশি রাম মন্দিরের নামে তোলা চাঁদা চুরির অভিযোগ নিয়ে সংসদে ব্যাপক আলোচনা চাইছে বিরোধী শিবির। কিরণ রিজিজুকে এই শর্তগুলোর কথাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন রাহুল। তিনি জানান এই বিষয়গুলোতে সরকার সহজে মাথা নোয়াবে না, আর ঠিক এটাই তিনি চাইছেন, কারণ তিনি সরকারকে 1 ইঞ্চিও স্বস্তির জায়গা দিতে রাজি নন। ডিএমকে বা আম আদমি পার্টির মতো দলগুলো কিন্তু এই ইস্যুতে রাহুলের পিছনে লাইন দিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছে। অর্থাৎ রাহুল গান্ধী এমন একটি আবেগের জায়গা তুলে ধরেছেন যা পুরো বিরোধী শিবিরকে এক সুতোয় বেঁধে রেখেছে এবং সরকারকে চরম ব্যাকফুটে ফেলে দিয়েছে। কারণ বিষয়টা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, সংসদ স্তব্ধ করে রাখার এই কৌশলের পিছনে রয়েছে মোদী সরকারের একটি মেগা প্ল্যানকে আটকে দেওয়ার চেষ্টা। বাদল অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক মহলে জোর খবর ছিল যে মোদী সরকার এই অধিবেশনে বহু আলোচিত ডিলিমিটেশন বিল বা সীমানা নির্ধারণ বিল পাশ করাতে চাইছে। গত এপ্রিলে রাজ্যসভা এবং লোকসভায় প্রয়োজনীয় সংখ্যার অভাবেই কিন্তু এই বিলটি পাশ করাতে পারেনি কেন্দ্র সরকার। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে এবং অরবিন্দ কেজরিওয়ালের দলের সংসদের নিজেদের পালে টেনে সংখ্যাতত্ত্ব মজবুত করার একটা চেষ্টা চালিয়েছিল শাসক শিবির। সরকারের ধারণা ছিল বিরোধীরা এখন ছন্ন ছাড়া, কিন্তু রাহুল গান্ধী ঠিক এই জায়গাতেই মাস্টার স্ট্রোকটি দিয়েছেন। ছাত্রদের উপর লাঠিচার্জের মতো একটি স্পর্শকাতর ইস্যুকে হাতিয়ার করে তিনি আসলে ডিলিমিটেশন বিল পাশ করার যে পথ থাকছে তাকে কিন্তু আটকে দিয়েছেন। যতদিন সংসদ অচল থাকবে সরকার এই বিল পেশ করতে পারবে না। এখানে কিন্তু আরো একটি বড় রাজনৈতিক ঘটনা সামনে এসেছে। রাজস্থানে এবং উত্তরাখণ্ডের পর এবার উত্তরপ্রদেশেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছাত্র কি গুঞ্জ কর্মসূচিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আগামী 8 অগস্ট প্রয়াগরাজের কেপি গ্রাউন্ডে রাহুল গান্ধীর ছাত্র সমাবেশ হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিকে সামনে রেখে কংগ্রেস যখন জোর কদমে প্রস্তুতি শুরু করেছে, ঠিক তখনই কায়স্থ পাঠশালা বা কেপি ট্রাস্ট মাঠ ব্যবহারের আগে অনুমতি প্রত্যাহার করে নেয়। যদিও কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে মাঠ বদলাতে হলেও প্রয়াগরাজে নির্ধারিত দিনে রাহুল গান্ধীর ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। কায়স্থ পাঠশালা ট্রাস্টের কার্যনির্বাহী সভাপতি জিতেন্দ্রনাথ চৌধুরী এক চিঠিতে জানিয়েছেন, এলাহাবাদ হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী কেপি কলেজের মাঠ খেলাধুলা এবং শিক্ষামূলক কার্যক্রম ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 2025 সালের 14 আগস্টের আদালতের নির্দেশের কথা উল্লেখ করে ট্রাস্টের দাবি, এই কর্মসূচি হলে পড়াশোনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে মাঠে জল জমে রয়েছে বলেও জানানো হয়েছে এবং সেই কারণে জনসমাবেশের জন্য মাঠকে অনিরাপদ এবং অনুপযুক্ত বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতেই কংগ্রেসকে প্রথমে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই অনুমতি বাতিল করার পাশাপাশি কংগ্রেসের জমা দেওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাস্ট। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়। অন্যদিকে উত্তরপ্রদেশ কংগ্রেসের ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম অভিযোগ করেছেন, বিজেপি সরকার আইন ও সংবিধানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এবং বিরোধীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। তার দাবি, সমস্ত নিয়ম মেনেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু শেষ মুহূর্তে অনুমতি বাতিল করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কংগ্রেসের অভিযোগ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ছাত্রদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। একই সঙ্গে রাহুল গান্ধীও সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফি বৃদ্ধি ও আসন কমানোর বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের বক্তব্য শোনার বদলে পুলিশ পদক্ষেপ করা হচ্ছে। তার অভিযোগ, ছাত্রদের প্রশ্নের জবাবে লাঠিচার্জ, মামলা এবং সড়ক খোলে পেলেট গান পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এর আগে দেরাদুনে শেষ মুহূর্তে নির্ধারিত সভাস্থলের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে অবশ্য বিকল্প মাঠে সমাবেশ করেছিলেন রাহুল গান্ধী। এবার উত্তরপ্রদেশেও কিন্তু সেই একই পরিস্থিতির মুখোমুখি হলো কংগ্রেস। তবে দলের দাবি, যত বাধায় আসুক না কেন নির্ধারিত দিনেই প্রয়াগরাজে রাহুল গান্ধীর ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবেই। এখন দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়। সরকার কি শেষ পর্যন্ত অমিত শাহকে দিয়ে সংসদে জবাব দেওয়া হবে, নাকি অধিবেশন আগে শেষ করে দিতে বাধ্য হবে? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।